স্যার এস্টিমেশনের একটা প্রবলেম করানো হয়েছিল স্যার। হ্যাঁ, অবশ্যই এস্টিমেশনই করছিলাম এবং এস্টিমেশনের প্রবলেমই করছিলাম। প্রবলেম করানো হয়েছিল, জি স্যার। কে বলবে? সিনথিয়া, আইডি নম্বর 56 আছো সিনথিয়া? জি স্যার। হ্যাঁ সিনথিয়া, আমরা গতদিন কি পড়েছি বলো তো? স্যার একটা ম্যাথ করাইছিলেন। হ্যাঁ, ম্যাথ তো এটা সাবজেক্টই ম্যাথের আর কি। কি কোন চ্যাপ্টারের কোন ম্যাথটা করাইছি বলো তো? কি 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 পড়েছিলাম আমরা গতদিন? স্যার এটা হচ্ছে ইউনিট কস্ট বের করা হয়েছিল স্যার, ব্রিক, সিমেন্ট, স্যান্ডের অ্যামাউন্ট বের করছিলাম। কিসের জন্য? স্যার হচ্ছে একটা সারফেস ড্রেন বের করার জন্য। সারফেস ড্রেইনের জন্য কোন শেপটা করছিলাম এটা? স্যার শেপ বলতে হচ্ছে দুইটা লেয়ার ছিল, 1/2 ইঞ্চ থিক সিমেন্ট প্লাস্টারের। সেকশন কোনটা? সেকশন কি সেকশন? রেক্ট্যাঙ্গুলার না সার্কুলার না ট্রাপিজয়েডাল? স্যার রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, আর কে? তামজিদ, তামজিদ আছে আইডি নম্বর 70। আইডি নম্বর 70 তামজিদ নাই? তারপরে হচ্ছে রনি 79। রনি আছে 79, রনি নাই। সাকিব 91। সাকিব। হ্যাঁ, সাকিবও নাই। তাহলে কে আছে? মুসলেউদ্দিন 14। মুসলেউদ্দিন, অর্পণ। জি স্যার। কে অর্পণ আছো? আসি। অর্পণ? জি স্যার আসি। আচ্ছা বলো তো কি পড়েছিলাম? স্যার ওই যে হ্যাঁ, বলো। ড্রেনের একটা মেজারমেন্ট করছিলাম আমরা। ড্রেনের কোন শেপের ড্রেন বলো তো? ড্রেনের শেপটা কেমন ছিল? ট্রাপিজয়েডাল, এটা রেক্ট্যাঙ্গুলার? 1200 স্কয়ার ফিটের একটা রেক্ট্যাঙ্গুলার স্যার, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য। 1200 মানে ফিটের, 1200 ফিট লম্বা 1200 একটা ফিট ড্রেন। লম্বা একটা ড্রেন পড়েছিলাম। ট্রাপিজয়েডাল পড়িনি? ট্রাপিজয়েডাল? স্যার ট্রাপিজয়েডাল তো মনে হয় না পড়ি নাই। আচ্ছা, মনে হচ্ছে পড়নি এটা। আজমির হোসাইন আইডি নম্বর 40। জি স্যার, আছি স্যার। হ্যাঁ আজমির, কি পড়েছিলাম গতদিন? স্যার একটা রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজের এস্টিমেশন করা হয়েছিল। এস্টিমেশন করেছিলাম। ট্রাপিজয়েডাল পড়িনি নাকি? না স্যার। আচ্ছা, ওকে ফাইন। আমরা আজকে মানে পাইপ অ্যান্ড ড্রেইনের অবশিষ্ট অংশটুকু পড়ার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের স্ক্রিনে কি পাওয়ার পয়েন্টের স্লাইড দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা গতদিন রেক্ট্যাঙ্গুলার শেপের একটা সারফেস ড্রেইনের এস্টিমেশন কিভাবে করতে হয়, বা একটা রেক্ট্যাঙ্গুলার ড্রেইন যদি আমরা তৈরি করতে চাই, তার পারপাস যাই হোক না কেন সেটি যাতে আমরা করতে পারি, এই জন্য আমরা একটা সারফেস ড্রেইনের এস্টিমেশন শিখেছি। আজকে আমরা শিখব বেসিক্যালি আমরা রেক্ট্যাঙ্গুলার, ট্রাপিজয়েডাল এবং রেক্ট্যাঙ্গুলার ট্রাপিজয়েডালের কম্বিনেশন বা কম্বাইন্ড সেকশনের ড্রেন আমরা করে থাকি। 3 ধরনের শেপে করে থাকি আর কি। হ্যাঁ, তো এর মধ্যে ট্রাপিজয়েডাল ড্রেইনটা যদি সারফেস ড্রেইন হয়, সেক্ষেত্রে ট্রাপিজয়েডাল ড্রেইন বেশি করা হয়ে থাকে স্টেবিলিটির জন্য।
ট্রাপিজয়েডাল শেপ অনেক বেশি স্টেবল হয়, এটা তোমরা জানো আর কি। হ্যাঁ, এতে পূর্বে আমরা বলেছি, আর্ট ওয়ার্ক পড়ার সময় আমরা বলেছি। তো আমরা যে সেকশনটা দেখছি, estimate the total cost and unit cost of 100 feet long surface drain shown in figure. The rates of works as follows. একটা 100 ফিট লম্বা একটা সারফেস ড্রেইনের সেকশন আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেয়া আছে ফিগারে। আর আমাদের হচ্ছে যে রেট গুলো, ওয়ার্কস এর যে রেট, সেই রেট গুলো দেয়া আছে। আর্টওয়ার্ক, ব্রিক, সিমেন্ট, স্যান্ড রেট গুলো যে ইউনিটে দেয়া থাকে সেই ইউনিটে এস্টিমেশনের ক্যালকুলেশনটা সে পর্যন্ত করতে হয় যে পর্যন্ত রেট দেয়া থাকে। হ্যাঁ, যদি এখানে ব্রিক ওয়ার্কের রেট দেয়া থাকতো সেক্ষেত্রে আমার ব্রিক, সিমেন্ট, স্যান্ডের পরিমাণ বের করার প্রয়োজন হতো না, অঙ্কটা অনেক সহজ হয়ে যেত। এই জন্য পরীক্ষার সময় প্রশ্ন পড়ে প্রবলেম বুঝে তারপরে কিন্তু আনসার করতে হবে। আমি সবসময় বলি যে এস্টিমেশনের সময় অনেক সময় ছাত্ররা আমরা যেটি ভুল করি বা ভরকে যাই বা বিভ্রান্ত হই, সেটি হচ্ছে একটা অঙ্ক দিয়ে যখন আমরা 2 মার্কস বা 3 মার্কস দেই একটা বড় একটা ফিগার দিয়ে, তখন অনেকেই একটু দেখে ঘাবড়ে যায় যে এত বড় প্রবলেম আমি 3 মার্কসে কিভাবে করব। কিন্তু আসলে কি, অঙ্কটা আসলে যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী বা ক্যালকুলেশন যত হবে বা কত কম বা বেশি লেন্দি হবে সেই অনুযায়ী আমরা মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়ে থাকি সময়ের সাথে তুলনা করে। তো এই জন্য প্রবলেমটা ভালো করে বুঝতে হবে। যেমন যদি এখানে যে কস্ট ক্যালকুলেশন করা হয়েছে, করতে বলেছে, তাহলে অবশ্যই প্রথমে অ্যামাউন্ট ক্যালকুলেশন করতে হবে। অ্যামাউন্টটা আমি কোন ইউনিটে করব? আমি কি এটা কি ব্রিক ওয়ার্ক পর্যন্তই শেষ করব নাকি ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল বের করব? ডিপেন্ড করবে হচ্ছে আমার ওই যে প্রাইসটা কোন ইউনিটে দেয়া আছে সেই ইউনিটটা আমাকে এটা বলে দিবে আর কি। হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে এই যে ইন্ডিভিজুয়াল যে ক্যালকুলেশন এগুলো কিন্তু করার কিন্তু প্রয়োজন নাই আর কি। তো তখন অঙ্কটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সরি, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এনিওয়ে, আমরা যদি সেকশনটা দেখি, সেকশনটা দেখো, একটা ট্র্যাপিজয়েডাল সেকশন দেয়া আছে। তার ট্র্যাপিজয়েডাল সেকশনের ক্যালকুলেশন তোমরা ইতিমধ্যেই তোমরা একবার করেছো। এখানে জন্য একটু সহজ হবে আর কি। তো একটা ট্র্যাপিজয়েডাল ড্রেন আছে, যে ড্রেনটার সরি ক্লিয়ার হাইট বা ড্রেনটা তৈরি করার পর যে হাইট আছে ড্রেনের ভিতর ইনসাইডে, সেই হাইটটা হচ্ছে 4 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের পরে ফাইনালি এটা 4 ফিট হাইট, এটা ক্লিয়ার হাইট বলে আর কি, ক্লিয়ার হাইট আছে। আর ড্রেনটা ফ্ল্যাট ব্রিক সলিং বা ফ্ল্যাট ব্রিক ওয়ার্ক দিয়ে, দেখো 1 লেয়ার ফ্ল্যাট ব্রিক সলিং দেয়া আছে। যদি আমার কাটস্তরটা যদি দেখো, এই যে এখানে দেখো লেখা আছে 1 লেয়ার ফ্ল্যাট ব্রিক সলিং, কিন্তু ব্র্যাকেটে 1:6 লিখে দিয়েছে। যেহেতু ব্র্যাকেটে 1:6 লিখে দিয়েছে, তার মানে শুধু ইট বসানো নাই, ইটের মাঝখানে দুই ইটের মর্টারও ইউজ করা হয়েছে আর কি। এই 1:6 এইটি নির্দেশ করে। হ্যাঁ, তার মানে এইটি এখন আর শুধু নর্মাল ফ্ল্যাট সোলিং নেই, এটা এখন ব্রিক ওয়ার্ক হয়ে গেছে। তবে ব্রিক ওয়ার্কটা ইটটা কোন শেপে বসানো আছে, ইটের পরিমাণটা কত হবে সেইটি কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো আর কি। ভলিউমটা কেমন হবে, এটা থিকনেস কত হবে, এটার থিকনেস এখন আর বলে দেওয়ার দরকার নাই, যেহেতু ফ্ল্যাট সোলিং বলে দিয়েছে। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে 1/2 ইঞ্চ প্লাস্টার আছে ইনসাইডে টোটালটার উপরে 1/2 ইঞ্চ প্লাস্টারের কাজ আছে। আর একটা কি কাজ আছে? ইনিশিয়ালি একটা কাজ করতে হয়েছে, যদি সারফেস ড্রেন, এটা হচ্ছে সারফেসের লেভেল, এটা হচ্ছে সারফেসের নিচের অংশ। তো মাটি কাটতে হলে কতটুকু মাটি কাটতে হবে বা আর্থ ওয়ার্কের একটা কাজ এইটি আছে আর কি। তো ব্রিক ওয়ার্ক করতে গেলে ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে ব্রিক ওয়ার্ক থেকে আমাদেরকে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল এখানে বলে দিয়েছে, ব্রিক, সিমেন্ট, স্যান্ডের প্রাইস দেওয়া আছে। সুতরাং আমাদের ব্রিক ওয়ার্কের হিসাবের পরে প্রত্যেকটা সেগমেন্টে কতটুকু ব্রিক, সিমেন্ট, স্যান্ড লাগবে সেটি বের করতে হবে। তো এটি খুব একটা কঠিন না। আর্থ ওয়ার্কের ক্ষেত্রে দেখো, আর্থ ওয়ার্ক ক্যালকুলেশন করার ক্ষেত্রে মাটি কিন্তু আমাদেরকে এই 4 ফিট শুধু কাটলে হবে না, এই যে নিচের যে আমার প্লাস্টার বা ইটের গাঁথুনি আছে এইটা সহই মাটি কাটতে হবে। এতটুকু কেটে ফেললেই তো তার মধ্যে আমি এই ব্রিক ওয়ার্কটা করতে পারবো বা ব্রিক ইটটা আমি বসাতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। হ্যাঁ, তো এই জন্য মাটি কাটার সময় তার হাইটটা কত হবে? হাইটটা বেশি হবে, 4 ফিটের চেয়ে বেশি হবে। কতটুকু হবে বলো তো? ফ্ল্যাট সোনিং মানে কয় ইঞ্চি বলো? স্যার 3 ইঞ্চি।
3 ইঞ্চি। তাহলে 4 ফিট 3 ইঞ্চি হলে এটাকে যদি আমি ফিটে কনভার্ট করি, 4 ফিট 3 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে কত হবে বলো? স্যার এই ক্ষেত্রে কি স্যার উপরের প্লাস্টার সহই 4 ফিট যেটা দেওয়া প্রশ্নের মধ্যে? হ্যাঁ, প্লাস্টারের উপরেই 4 ফিট আছে। স্যার তাহলে প্লাস্টারটা সহ হিসাব করতে হবে না? হ্যাঁ, প্লাস্টার আমার সহই তো half হিসাব inch। করতেছি আমি, তো ব্রিক ওয়ার্ক সহ ইটের থিকনেস কি 3 ইঞ্চি? ও, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হুম। এটা তো ওয়ার্কিং কন্ডিশন ধরেই আমি 3 ফিট সরি 3 ইঞ্চি ধরেছি আর কি। আচ্ছা, 4 ফিট 3 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে কত হবে বলো? সোয়া 4 ফিট। 51 ইঞ্চ। একজন বলেছে 4.5 ফিট, বলো তো এক্স্যাক্টলি বলো 4 পয়েন্ট কত হবে? স্যার 4.25। এক্স্যাক্টলি 4.25। তাহলে আর তো আর্কের এই ডেপথটা হবে, এই যে ডেপথটা ফিটে ফিটে কত হবে? 4.25। হ্যাঁ, আচ্ছা, আর লেন্থ তো সবার ক্ষেত্রেই একই, লেন্থ সবার ক্ষেত্রেই সরি 100 ফিট। আর তাহলে আমি দুটো ডাইমেনশন পেয়েছি, একটা লেন্থ পেয়েছি, একটা ডেপথ বা হাইট পেয়েছি। আর কি থাকলো? প্রস্থ। তাহলে এই মাটি কাটার টোটাল প্রস্থটা কত হবে বলো তো? আমরা যদি, এটা তো ট্রাপিজয়েডাল সেকশন, ট্রাপিজিয়ামের ফর্মুলা যদি ফেলতে চাই, ট্রাপিজিয়ামের ফর্মুলা বের করার ভলিউম বের করতে হবে এরিয়া ইনটু লেন্থ। এরিয়া বের করার ফর্মুলা কি? এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে বিএস প্লাস এসএইচ স্কয়ার। মনে আছে এটা? জি স্যার। তো আমার কিসের কিসের ভ্যালু লাগবে? আমার লাগবে বি এর ভ্যালু লাগবে, ফরমেশন উইথ এর ভ্যালু লাগবে, আর হাইট এইচ লাগবে, হ্যাঁ, আর এস লাগবে, স্লোপ সাইড স্লোপ। সাইড স্লোপ 1/1 দেয়া আছে, তার মানে এস এর মান 1। হ্যাঁ, আর এইচ এর মান আমি 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 এই ফিগার থেকে বের করতে পারলাম হচ্ছে 4.25 ফিট। থাকতেছে বি, বি মানে টপ উইথ বা বটম উইথ বা ফরমেশন উইথ। এই জন্য টপ বটম না বলে ফরমেশন উইথ বললে জেনারেল হয় আর কি। এই উইথটা কত? মাটি কাটার ক্ষেত্রে দেখো, এই থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 3 ফিট, কিন্তু যেহেতু এটা ট্রাপিজয়েডাল সেকশন সেহেতু এই বরাবর না, আরেকটু এইদিকে সরে আসবে, সেইটুকু আছে 3.5 ফিট দেয়া আছে আমার সেকশনের মধ্যে। তাহলে টপ উইথ কত হবে বলো? 3 ফিট 6 ইঞ্চি, 3.5 ফিট মানে 3.5 ফিট। এই জন্য প্রস্থটা, এই টপ উইথটা বি এর মান কত? 3.5 ফিট। তো এখন এটা জাস্ট ফর্মুলার মধ্যে বসাইলেই হবে। ভলিউম স্যার সমান এরিয়া ইনটু লেন্থ, এরিয়া এটা আর লেন্থ 100 ফিট। বলো স্যার আরেকবার একটু স্যার বলেন স্যার। ট্রাপিজিয়ামের ফর্মুলা বিএইচ প্লাস এসএইচ স্কয়ার। বিএইচ প্লাস এসএইচ স্কয়ার। এই এটা একটা ট্রাপিজিয়াম, হ্যাঁ, ট্রাপিজিয়ামের এরিয়া বের করব। এরিয়া বের করার ফর্মুলাতে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এইচ, হাইট লাগবে, হ্যাঁ, ফরমেশন উইথ। আর ফরমেশন উইথ লাগবে, আর স্লোপ লাগবে। তো স্লোপ এখানে দেয়া আছে 1/1, দেখো ফিগার মধ্যে দেয়া আছে। হাইট আমরা দেখলাম যে মাটি কাটার ক্ষেত্রে হাইটটা 4 ফিট না, 4 ফিটের চেয়ে বেশি হবে। কতটুকু বেশি? 3 ইঞ্চি বেশি হবে, এজন্য 4.25 ফিট। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে এই টোটাল এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ট্রাপিজয়েডাল সেকশন, এটা একটা ট্রাপিজিয়াম। আর সেকশনের স্যার। ক্ষেত্রে বলতে হবে ট্রাপিজয়েডাল সেকশন। আর এই শেপটা হচ্ছে এটা ইটসেলফ এ ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়াম এইটার যদি আমি মাটি কাটার যদি উইথ যদি দেখি, এখানে দেয়াই আছে সেকশনে 3 ফিট 6 ইঞ্চি। এটা ফরমেশন উইথ কত বলো? তাহলে বি এর মান কত বলো? বি এর মান 3.5 ফিট। তো এখন এটা বলি, এটা এর মধ্যে এটা খুব সহজ, এটা তো এর মধ্যে জাস্ট বসিয়ে দিলাম আর কি। এই ফর্মুলার মধ্যে দেখো, যে ফর্মুলা আমরা এখানে আমি একবার লিখেও জি, দিয়েছি স্যার। আর কি, যাতে বুঝতে পারো, স্যার। কঠিন কিছু না। আচ্ছা, স্যার। নাম্বার 2। হ্যাঁ বলো প্লিজ। স্যার আমরা যখন স্যার ইটের ডাইমেনশন করি স্যার আদর্শ মাপ, তখন তো স্যার ওইটা করি যে 2.75 ইঞ্চি হচ্ছে স্যার হাইট। সেইটা স্যার এর উপরে যদি স্যার হাফ ইঞ্চি স্যার ঠিক স্যার প্লাস্টার পরে, তাহলে তো স্যার এটা 3 ইঞ্চির বেশি হওয়ার কথা না ওয়ার্কেবল কন্ডিশনে? আমরা স্যার সেটা 3 ইঞ্চি কেন ধরি স্যার? হ্যাঁ, 3 ইঞ্চি হচ্ছে একটা ব্রিক যখন ওয়ার্কিং কন্ডিশনে থাকে, তখন আমরা ব্রিকের ওয়ার্কিং কন্ডিশনে ব্রিকের ডাইমেনশন হচ্ছে 10, 5, 3।
এই জন্য আমরা ব্রিকের ওয়ার্কিং কন্ডিশনে আমরা এটা ধরি আর কি। এটা প্লাস্টার কতটুকু থাকুক না থাকুক, ব্রিকের ওয়ার্কিং কন্ডিশনে যখন এস্টিমেশন যখন আমরা করি, এস্টিমেশন করার সময় আমরা ব্রিকের ওয়ার্কিং ডাইমেনশন ধরি হচ্ছে 10 ইঞ্চ, 5 ইঞ্চ, 3 ইঞ্চ। এখন তার উপরে যদি আবার আমি যদি আরো এক্সট্রা যদি আমি প্লাস্টার দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমি প্লাস্টারটা আলাদা হিসাব করি আর কি আমরা, বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমরা প্লাস্টার হিসাব করব পরে, সেটা পরে করব আর কি। জি আগে যেহেতু এটা ব্রিক মর্টার দিয়ে যেহেতু ব্রিক ওয়ার্ক করা হচ্ছে, এই জন্য ব্রিকের ডাইমেনশনটা 3 ইঞ্চি ধরতে হবে প্রথমে। জি স্যার। আমি মর্টারটা আলাদা হিসাব করছি, আমি শুধু ব্রিক ওয়ার্কের হিসাব করছি। স্যার 3 ইঞ্চি, স্যার 3 ইঞ্চি হিসাবের মধ্যে কি স্যার এই ক্ষেত্রে মানে স্বাভাবিক ক্ষেত্রে কি স্যার প্লাস্টার ইনক্লুডেড? ওয়ার্কিং কন্ডিশন বলতে কি স্যার প্লাস্টার ইনক্লুডেড নাকি প্লাস্টার ছাড়া হইলেও আমরা 3ই ধরতাম? ব্রিক ওয়ার্কের ও প্লাস্টার ছাড়া হলো আমরা 3 ইঞ্চি ধরতাম, 5 ইঞ্চি ধরতাম। জি স্যার। বুঝতে পারছো? কারণ স্যার, হচ্ছে তাহলে কেন ধরি হিসাবের শোনো, সময় আমি কেন ধরছি সেটিও বলি। একটা ইট আর আরেকটা, দুইটা ইটের মাঝখানে প্লাস্টার থাকে 1/2 ইঞ্চ স্ট্যান্ডার্ড, যদি বলা নাও থাকে তো এটা ধরতে হবে 1/2 ইঞ্চ। বুঝতে পারছো? তো আমরা আইডিয়াল কন্ডিশনে ধরে নেই যে এক ইট, তারপর আরেকটা ইট, তারপর আরেকটা ইট, এভাবে কন্টিনিউয়াসলি ইট আমরা জোড়া দিয়ে যাব। হ্যাঁ, এস্টিমেশনের সময় আমাকে এভাবে ইমাজিন করে নিতে হবে। তো একটা ইটের যদি দুই পাশে দুইটা ইট মানে ইট একটা পাশটা তো কন্টিনিউয়াসলি আমি দিয়ে দিয়ে মোটর দিয়ে বন্ড তৈরি করে 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 আমি এটাকে বাগাইতে থাকবো। তো তার এই পাশেও 1/2 ইঞ্চ প্লাস্টার আছে, ওই পাশেও 1/2 ইঞ্চ প্লাস্টার আছে, তাহলে তার টোটাল থিকনেস কত বাড়বে? 1 ইঞ্চ বাড়বে না? 1 ইঞ্চ বাড়বে না, 1/2 ইঞ্চি বাড়বে। কারণ যে তার যে ধরো তার ডান পাশে যে 1/2 ইঞ্চ প্লাস্টার আর বাম পাশে যে 1/2 ইঞ্চ প্লাস্টার, সেটা তার একার জন্য না, তার পাশের ইটও আবার ওই 1/2 ইঞ্চের দিকে আবার শেয়ার করবে। আমি কি বুঝাতে পারছি? জি জি 1/2 ইঞ্চের সে দুই পাশেই 1/2 ইঞ্চের অর্ধেক অর্ধেক শেয়ার করবে, তাহলে আলটিমেটলি তার প্রতিটা ইটের জন্য বাড়বে কত? 1/2 ইঞ্চ করেই বাড়বে। এই জন্য আমরা ওয়ার্কিং কন্ডিশনে বলি যে ওয়ার্কিং কন্ডিশনে সব দিকেই তার হবে। আচ্ছা, এবার আমরা ফ্ল্যাট সলিং, যদি আমরা ওয়ান লেয়ার ফ্ল্যাট সলিং এ যাই, ফ্ল্যাট সলিং এর ক্ষেত্রে ব্রিক ওয়ার্কের জি বা ডেপথ হচ্ছে 3 ইঞ্চি, ওয়ার্কিং কন্ডিশনে 3 ইঞ্চি, এজন্য এটা ফিটে বের করার জন্য 3/12। আর প্রস্থটার ক্ষেত্রে এবার আমরা যেহেতু ব্রিক, এবার আমি দেখো আগের আর এবারের মধ্যে পার্থক্য, এইখানে আমরা ট্রাপিজয়েডালের ফর্মুলা ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে কেন বসিয়েছি আমরা। এবার আমরা এই যে ব্রিক ওয়ার্ক যেটুকু আছে শুধু সেইটুকু, টোটাল ট্রাপিজিয়ামের যে সেকশন বা ট্রাপিজয়েডাল যে সেকশন, এই সেকশনের পুরোটার ভলিউম না, সেকশনের ভলিউম আমরা বা এরিয়া আমরা হিসাব করব, তখন এই ট্রাপিজিয়াম। আর আমি তো পুরো ভলিউমের পুরো এরিয়া আমি সেকশন এরিয়া আমি হিসাব করছি না, আমি হিসাব করছি শুধুমাত্র ব্রিক ওয়ার্কের। আমি যদি এখন এই ব্রিক ওয়ার্কটাকে আমি যদি ধরি যে এটাকে যদি আমি এই ডান পাশের উইংটা টান দিয়ে সোজা করে, এই পাশটা টান দিয়ে সোজা করে দিই, একটা একটা লম্বা একটা শেপ হবে। আমি কি বুঝাতে পারছি? জি আসলে কি আইডি নম্বর 18 18 জি আছে স্যার। আসো? জি স্যার। আমি যে বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছো? যেটা বাঁকানো আছে ওটা যদি আমরা সোজা ইমাজিন লাইন পাবো, একটা লিনিয়ার লাইন পাবো। এখন আমরা এটা এই জন্য আমরা লিনিয়ার লাইন হিসেবে এটাকে আমরা হিসাব করব। কারণ হচ্ছে আমার এখানে পুরো ট্রাপিজিয়ামের যেহেতু আমি পুরো ট্রাপিজিয়ামটা ব্রিক দিয়ে ভরে ফেলিনি, এই জন্য ট্রাপিজিয়ামের ফর্মুলা এখানে হবে না। জি স্যার। তো এই জন্য আমার কি করতে হবে, এই দুইটা এখান থেকে এই পর্যন্ত আমার এই লেন্থটা বের করতে হবে, টোটাল লেন্থটা কত সেটি আমাকে জানতে হবে। আচ্ছা, সেটি জানতে হলে আমি দেখো আমার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 ফিট, এই যে নিচে দেয়া আছে 3 ফিট, দেখেছো? এইটুকু নিয়ে কারো কনফিউশন আছে?
না স্যার। নাই, ভেরি গুড। না থাকলে এখন আমাদের করতে হবে এই অংশটুকু আর এই পাশের এই অংশটুকু, এই দুইটা উইং সমান। কেন সমান? দেখো স্লোপ হচ্ছে 1/1, এই পাশেও একই। এটা একটা আইডিয়াল একটা ট্রাপিজিয়াম, যে কারণে দুই পাশের উইং সমান বলে আমরা ধরে নিতে পারি। তো একটা যদি বের করতে পারি তাহলে এইটাও একই হবে। হ্যাঁ, তাহলে এইটার একটা বের করে সেটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারবো, অথবা এটা বের করব, যোগ এটা দিব, আবার এটা বের করবো, সেটা করতে পারি। আচ্ছা, তো একটা আমি যদি বের করি, তো আমরা এটা কি এইখানে যদি আমি একটা লম্বাটা ভার্টিক্যাল লাইন নিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? জি স্যার। সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে আছে এটা? জি স্যার। আচ্ছা, এটাকে যদি আমি এখন অতিভুজ শুধু রাখতে চাই, তাহলে এটাকে স্কয়ার রুট করলেই হবে। হ্যাঁ, স্কয়ার প্লাস ভূমি স্কয়ারকে। আমার লম্বটা দেয়া আছে 4 ফিট, এটা 4 দেয়া আছে, এই পর্যন্ত 4, কিন্তু আমার ভূমি তো আমার দেয়া নাই। ভূমি বলতে যে এই পোরশনটা, এটা তো আমি জানি না। হ্যাঁ, বা এটাকে তুমি যদি ভূমি লম্ব বলো বলতে পারো। তা আমি লম্ব বা ভূমি একটা আমি জানি, আর একটা আমি জানি না। তো একটা জানি না, এটা কিভাবে বের করব বলো তো? এইটুকু করার ফর্মুলা কি ছিল? এইটুকু মনে আছে? কারো মনে আছে? কারো মনে নাই? কেউ স্যার বলতে পারবা? স্লোপ 1/1 দেওয়া আছে, তার মানে স্যার যদি হাইট 4 হয়, তার মানে ভার্টিক্যাল 4 হইলে স্যার হরাইজন্টাল হবে স্যার। 4 হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা বলো। স্যার SH ফর্মুলা হচ্ছে SH, স্লোপ ইনটু হাইট। তো স্লোপ যেহেতু 1 আছে, সুতরাং 1 স্লোপ ইনটু হাইট, দুইটা গুণ করে দিলে 1 ইনটু 4, আলটিমেটলি 4 হবে। তো এই জন্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যদি আমরা করি তাহলে সুবিধা আছে। আর অতিভুজের জন্য এখানে একটা স্কয়ার রুট দেওয়া হয়েছে, করা হয়েছে। তার মানে হচ্ছে স্কয়ার রুট 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 16 প্লাস 16, 16 16 32, স্কয়ার রুট টু দিব 2 কেন দিয়েছি, গুণন 2 কেন দিয়েছি? তো দুইটা উইং আছে, এই একটা, দুইটা একই মাপ একসাথে করেছি। তুমি চাইলে এটাকে দুইবার যোগ করতে পারো। আর 3 কেন? এই 3 হচ্ছে মাঝখানের পোর্শনটুকু 3, 3 প্লাস হচ্ছে 8, আর এইটা কই গেল? এটা এখানে গুণ দিতে পারো 2, অথবা তুমি আরেকবার এটা লিখতে পারো যে প্লাস স্কয়ার রুট 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝতে অসুবিধা থাকলে বলো। স্যার আবার একটু, আর আরেকবার কি বলবো বলো? স্পেসিফিক বলতে হবে, আবার ওই জায়গাটাই বুঝিনি। স্যার এই যে স্লোপের যে কথাটা বললেন ওইটা স্যার, যে 1/4 এটা একটু আবার একটু বললে স্যার। আচ্ছা, 1/4, এটা যদি একটা ভার্টিক্যাল লাইন আমি দেই, তাহলে এইখানের এই পোর্শনটুকুর ভ্যালু কত হবে? এটা তো একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ কোনটুকু? এইটুকু। আমার কার্সর, তুমি কি আমার কার্সর দেখতে পাচ্ছ? জি স্যার। কি নাম তোমার? ওয়াহিদ। ওয়াহিদ। আচ্ছা ওয়াহিদ, আমার কার্সরের নড়াটা দেখতে পাও? জি স্যার। আচ্ছা, আমি কার্সরটা যে বরাবর নাড়া আমি ধরে আছি, এইখানে যদি একটা লাইন আমি টানি, তাহলে এর এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এইটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি আমি লম্ব বলি, এটা যদি আমি ভূমি বলি, তাহলে এই ভূমির মান কত হবে বলো? ভূমির মান স্যার 1:1 হবে স্যার। ফর্মুলাটা হচ্ছে হাইট ইনটু হচ্ছে তোমার এই যে এই পাশের অতিভুজ আছে তার যে স্লোপ, সেটা SH। জি স্যার। এটা আর্তর্কে পড়েছি আমরা, আর্তর্কটা ভুলে গেছো এখনই? আচ্ছা, তাহলে SH যদি হয়, S এর মান এখানে কত? 1, H এর মান কত? 4। তাহলে SH হলে S ইনটু H, তাহলে 1 ইনটু 4। হ্যাঁ জি স্যার। এই জন্য 4, এই দুইটা 4 কিন্তু আলাদা আলাদা 4, একটা হচ্ছে হাইটের 4 আর একটা হচ্ছে এই অতিভুজের 4। বুঝছি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে বলো? এইটুকু বুঝতে অসুবিধা আছে কিনা বলো? নাই, ভেরি গুড। এবার আমরা আসি প্লাস্টারের ক্ষেত্রে সেম। প্লাস্টারের ক্ষেত্রেও এই টোটাল লাইনের উপরে আমি প্লাস্টার করব।
কতটুকু প্লাস্টার করব, 1/2 ইঞ্চ থিক বলে দিয়েছে, 1/2 ইঞ্চ। না বলে দিলেও আমি 1/2 ইঞ্চি করতাম। যদি 1/4 বলতো 1/4 ধরতাম। যদি কিছু বলে দেয়, যা বলে দিবে তাই ধরতে হবে। আর যদি কিছু না বলে দেয় তাহলে 1/2 ইঞ্চ ধরতে হবে। এখানে 1/2 ইঞ্চ বলে দিয়েছে তাই 1/2 ইঞ্চ ধরেছি, 0.5 ইঞ্চ। তাহলে 0.5 ইঞ্চকে যদি আমি ফিট করতে চাই তাহলে 12 দিয়ে ভাগ দিতে হবে বা ডিভাইডেড বাই 12, এই জন্য ডিভাইড বাই 12 করা হয়েছে। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো? প্লাস্টারের থিকনেসটা কেন 0.5/12 হয়েছে? বুঝতে কারো অসুবিধা থাকলে বলো, অসুবিধা না থাকলে বলা দরকার নেই। আচ্ছা, অসুবিধা নাই, তার মানে এটা ঠিক আছে। তাহলে আমি এটা প্লাস্টারের থিকনেস আমি পেয়েছি, লেন্থ আমি জানি 100 ফিট, টোটাল ড্রেনটা যদি 100 ফিট, আর এটার প্রস্থটা কত? প্রস্থটা ওই আগের মতো সমানই হবে, ইটের যতটুকু হবে পুরো ইট জুড়েই থাকবে। সুতরাং ইটের লাইন যতটুকু, যে লিনিয়ার লাইন হবে একই লাইন হবে, একই পরিমাণ লেন্থ হবে হচ্ছে তোমার প্লাস্টারের ক্ষেত্রেও। এখানে 14.31 হয়েছে, এইটা হিসাবটা এখানে দেখেছি, এখানে আর এখানে আমি এই জন্য দেখাইনি, একই সেম আর কি, এই জন্য এখানে 14.31 হয়েছে। তো এরপরে জাস্ট এই তিনটা ডাইমেনশনকে লেন্থ, উইডথ আর হচ্ছে তোমার ডেপথ, এই তিনটাকে গুণ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। এই জন্য এখানে আমি যা পেয়েছি, যেহেতু আর্ট ওয়ার্ক আমি সিএফটি তে আমার টাকা দেয়া আছে, হিসাব দেয়া আছে, টাকা রেট দেয়া আছে, সুতরাং এটা সিএফটি তে আমি শেষ করব। আর এখানে প্লাস্টার এবং ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে আমার হচ্ছে প্লাস্টার বা ব্রিক ওয়ার্কের কোনো রেট নাই, আমার রেট আছে ব্রিক সিমেন্ট স্যান্ড, এই জন্য এখান থেকে আমি ব্রিক সিমেন্ট স্যান্ড বের করে নিয়েছি। এখন এইটুকু এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা থাকলে বলো আমাকে। স্যার স্যার প্লাস্টারের ক্ষেত্রে স্যার প্রস্থতে স্যার কোনো সমস্যা নাই, কিন্তু স্যার ফ্ল্যাট যে ওয়ান লেয়ার ফ্ল্যাট ব্রিক সলিং, স্যার এই ক্ষেত্রে স্যার দুটোটাই স্যার 14.31 হওয়াটা স্যার যুক্তিযুক্ত কতটুকু স্যার? স্যার কারণ ইটের লেয়ার তো স্যার 3 আরো বেশি হওয়ার কথা স্যার ভলিউমটা। হ্যাঁ, আমি হচ্ছে টপ 4 হলে স্যার এটা তার নিচ পর্যন্ত গেছে স্যার। কি নাম তোমার? তোমার কি নাম? স্যার আলামিন। আলামিন, আচ্ছা আলামিন। স্যার 4.25 নিলে আমার আচ্ছা, মনে হয় তুমি স্যার জটিল করে চিন্তা করো না, সহজ করে চিন্তা, আমি তোমাকে সহজ করে দেই। প্লাস্টার করব কোথায় বলো তো? স্যার ইটের টপ সারফেসে স্যার। ইটের টপ সারফেসে। তাহলে ইটের টপ সারফেসে ইটের সারফেস যতটুকু ততটুকুর উপরেই তো আমি প্লাস্টার করব নাকি? এটুকু তো ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। এখন ইটের যে ব্রিক ওয়ার্কের যে লাইন বা লেন্থ, সেই লেন্থটা যদি 100 ফিট হয় তাহলে প্লাস্টার যে সারফেসে করব তার লেন্থ কত হবে? স্যার 100 ফিট। 100 ফিটই হবে, ঠিক আছে এটা? জি স্যার। তুমি এই চিত্রটা ভুলে যাও, তুমি এই চিত্রটা ভুলে যাও, তুমি সিম্পলি চিন্তা করো যে তুমি একটা দেয়ালের উপরে তুমি প্লাস্টার করবা, দেয়ালটা এটা আমরা ফোরই নিব। আমার যতটুকু ক্লিয়ার হাইট আছে, হ্যাঁ, ততটুকুই নিব। আরো আছে এখানে, আরো আরো আছে এটা বিল্ডিং ওয়ার্কের সময় সেই সেই দিকে যেতে চাচ্ছিলাম না এখন আর কি, আমি সহজভাবে করে চাচ্ছিলাম। আসলে নিতে হয় হচ্ছে সেন্টার লাইন। এটা বিল্ডিং ওয়ার্ক যখন পড়বা, বিল্ডিং ওয়ার্ক তোমরা হচ্ছে লেভেল 2 না? আচ্ছা, আশা করি যে সিদ্দিকুর রহমান স্যার পড়াবেন। হ্যাঁ, তো যখন এইটা তুমি যেটা বলেছো, এটা একটা কনফিউশন থাকে। কনফিউশনটা হচ্ছে আমি উপরের লেয়ারে ধরবো না নিচের লেয়ারে ধরবো, এটাই তো তোমার কনফিউশন নাকি জি স্যার। আলামিন? জি স্যার, জি স্যার। মানে আমি যে এই হাইটটা যে এসে ধরবো টপ সারফেস থেকে, যে আমি হিসাব করে আসব, সেটা কি আমি এই সারফেস পর্যন্ত ধরবো না বটম সারফেস পর্যন্ত ধরবো, এটাই তো কনফিউশন। জি স্যার। স্যার স্লোপ অংশটুকুর ক্ষেত্রে স্যার শুধু, মানে স্লোপের অংশ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এই হাইটটা একটু মানে হচ্ছে আমি ওই যে তোমার এই কি বলে, এই যে এই অংশটুকু, এই লেন্থটা বের করার সময়, তাই তো? জি স্যার। আচ্ছা,
এই এইচ এর মানটা, এইচ এর মান নিয়ে কনফিউশন তোমার, মানে জি, স্যার। দুইটা ফোর, তো দুইটা ফোর হলো ফোর, দুইটা হলো দুইটা ফোর, তো আলাদা আলাদা ফোর আর কি, জি স্যার। তাই না? মানে আর্টওয়ার্কের ক্ষেত্রে যে হাইটটা আমরা ধরেছি সেই হাইটটা ঠিক আছে কি ঠিক নাই, সেই হাইটটা এইচ এর ভ্যালুটাকে আমি এই পর্যন্ত ধরবো প্লাস্টার পর্যন্ত, নাকি আমি বটম সারফেস পর্যন্ত ধরবো, এইটাই তো তোমার কনফিউশন। আমি কি তোমার কনফিউশনটা আমি কনফার্ম হতে পারছি কিনা? স্যার হাইট ওয়ার্কের ক্ষেত্রে তো স্যার আমাদের একবারে ব্লিক সোলিং এর নিচ পর্যন্ত হিসাব করা লাগবে স্যার, ওইটা তো 4.25 হবে স্যার। মানে ফ্লেক্স সলিং এর স্যার ইটের হাইটটাও স্যার যোগ করা লাগবে, 4 এর সাথে 0.25 যোগ করে 4.25 হবে, ওটা তো স্যার কনফিউশন ক্লিয়ার স্যার। তবে স্যার এই ক্ষেত্রে আমরা যখন স্যার ইটের ভলিউম হিসাব করতেছি যে কত কিউবিক ফিট লাগবে ইট প্লাস মর্টার সহ সাইডের ক্ষেত্রে, স্যার ওই ক্ষেত্রে স্যার আমরা 4 কেন, মানে স্যার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার আমরা খুব যে গতদিন যেরকম অঙ্ক করতেছিলাম আমরা যে দুই পাশের 0.5 ইঞ্চ পর্যন্ত আমরা হিসেবে বাদ দিই নাই, খুব অ্যাকুরেট ক্যালকুলেশন করছি স্যার, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার ছাইরা দিচ্ছি। আচ্ছা, না ছাইড়া দেওয়ার কিছু নাই, শোনো 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 শোনো, ছেড়ে দেওয়ার কিছু নাই, ছেড়ে দেওয়ার কিছু নাই। আর একটা হচ্ছে যে এখানে অনুমান ভিত্তিক হিসাব করারও কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? অন্তত ইঞ্জিনিয়ারিং এর তোমার কাজের ক্ষেত্রে হিসাবটা একদম অ্যাকুরেট হবে। অ্যাকচুয়ালি হিসাবটা হচ্ছে কি জানো, হিসাব নিয়মটা হচ্ছে সেন্টার লাইন বলে। এই যে এখানে যে টোটাল ডেপথটা আছে, হ্যাঁ, এটা বিল্ডিং ওয়ার্কের ক্ষেত্রে আমরা আরো একদম অ্যাকুরেটলি করব আর কি। আমরা এখন তাহলে এখন কেন করলাম না, এখন করলাম না জটিলতা এড়ানোর জন্য, এটা সহজে করার জন্য আর কি। সেন্টার লাইনটা কি জিনিস, সেন্টার লাইনটা যখন বিল্ডিং ওয়ার্ক করব তখন আমরা একদম সেন্টার লাইন ধরে করব। এই যে এখানে ডেপথটা কত আছে বলো, এইখানের এই 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 ডেপথটা কত, ব্রিকের ডেপথটা কত বলো? স্যার 3 ইঞ্চ। 3 ইঞ্চের তাহলে এই এই হাইটটা কতটুকু আসবে জানো? এই যে 3 ইঞ্চ আছে না, এই 4 ফিট 1.5 ইঞ্চে আসবে আর কি, মাঝখানে আসবে। জি স্যার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এখন সেভাবে যদি করি, সেভাবে হচ্ছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা অত জটিল করে করি না আর কি। আমরা যখন বিল্ডিং ওয়ার্ক যখন করব তখন আমরা একদম টু দা পয়েন্টে আমরা হচ্ছে সেন্টার লাইন বের করে প্রথমে সেন্টার লাইন বের করব প্রথমেই আর কি, সবগুলো কম্পোনেন্টের সেন্টার লাইন বের করব। যেমন আমরা যখন একটা ওয়াল করব, আমরা একটা কলাম করব, একটা বিম করব, যত কিছু করি না কেন প্রথমে সেন্টার লাইন বের করব, টোটাল সেন্টার লাইনের লেন্থ বের করব, তারপরে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা আগাবো আর কি। হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার, এখন স্যার সমস্যা নেই। অ্যাকচুয়ালি হচ্ছে তোমার হচ্ছে এই যে অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে এই সেন্টার লাইন দিয়ে হিসাব করতে হবে সবকিছুই, ইচ অ্যান্ড এভরিথিং সেন্টার লাইন দিয়ে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম আর কি। ওকে, এরপরে আশা করি তোমরা এই এই অংশটুকু তোমরা নিজেরা পারবা না ব্রিক ওয়ার্ক থেকে এগুলো হিসাব করতে? জি স্যার। ব্রিক ওয়ার্ক থেকে ব্রিক, মর্টার, সিমেন্ট, স্যান্ড এগুলা হিসাব করতে কেউ না পারলে বলো যে স্যার আমি পারবো না। পারবা? এখানে এই ব্রিক ওয়ার্কের আর হচ্ছে নিচের অংশের মধ্যে একটাই হচ্ছে পার্থক্য, সেটি হচ্ছে তোমার উপরে এখানে হচ্ছে আমরা যেহেতু ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা বলতে যে প্রতি 100 ফিট 100 সিএফটি ব্রিক ওয়ার্কের জন্য 36 সিএফটি ড্রাই ওয়েট আমরা জানি, সে ড্রাই ভলিউম ধরে যেহেতু করছি এটা ড্রাই। আর প্লাস্টারের ক্ষেত্রে দেখো, প্লাস্টার কিন্তু 59.6 সিএফটি যে প্লাস্টারের ভলিউম, এটি কিন্তু আমি ফর্মুলা থেকে বের করিনি, এটি আমি নিজে হিসাব করে বের করেছি। এক্স্যাক্টলি এই প্রবলেম থেকে আমি ক্যালকুলেশন থেকে আমার এই 59.6 এসেছে আর কি, যে জন্য এটা ওয়েট ভলিউম। হ্যাঁ, এই ওয়েট ভলিউমটাকে এই জন্য ড্রাই করে নিতে হবে। প্রথমে ড্রাই করার জন্য প্রথমে 1.5 দিয়ে গুণ করতে হবে, করে তারপরে হচ্ছে সিমেন্ট আর স্যান্ড বের করতে হবে। এরপরে জাস্ট এটা রেটটা বসাই দিলেই হবে, আগের মতো। রেট বসানোর কঠিন না কাজ না, তোমরা রেট বসাতে পারবা। আর স্যান্ড আর সিমেন্টের ক্ষেত্রে স্যান্ড আর সিমেন্ট দুই জায়গায় আইটেম নাম্বার 2 এবং আইটেম নাম্বার 3 এই দুই জায়গাতেই স্যান্ড সিমেন্ট আছে, আর ব্রিক আছে শুধু আইটেম নম্বর 2 তে। এই জন্য স্যান্ড সিমেন্ট দুইটা যোগ করে নিতে হবে টোটাল অ্যামাউন্ট বের করার সময়। হ্যাঁ, আর রেট বসে রেট দিয়ে, রেটের সাথে যেমন প্রতি 100তে যদি এত হয় তাহলে এততে কত, এইভাবে করে এটা বের করে ফেলা হয়েছে আর কি। আর পরে হচ্ছে 15% হচ্ছে তোমার 5% কন্টিনজেন্সি প্লাস 10% কন্ট্রাক্টরস প্রফিট। এখানে কারো কনফিউশন থাকলে বলো।
স্যার নিচের ওই 15%টা কেন করে? হ্যাঁ, তুমি কি গত ক্লাস করেছো? তো ওইটা মনে হয় একটু মিস করছিলাম আমি স্যার। তুমি মানে মিস ক্লাস করেছো? করছি ঠিক আছে, কিন্তু ওখানে মনে হয় আমি শুনি নাই ঠিক আচ্ছা, মতো। তুমি শুনতে পারোনি বা যে যে কোনো ভাবেই হোক তুমি শুনোনি। নিচের 15% দেখো লেখা আছে 5% কন্টিনজেন্সি এবং 10% কন্ট্রাক্টরস প্রফিট। বুঝতে পারছো? যে ঠিকাদার কাজ জি করবে স্যার। আমরা ধরে নিচ্ছি যে আমরা যে কোনো কাজ আমরা ঠিকাদারকে দিয়ে করাবো আর কি। ঠিকাদার বা যে যিনি কাজটা করবেন একটা কন্ট্রাক্টে, উনি হচ্ছে কন্ট্রাক্টর। তো যিনি কন্ট্রাক্ট নিয়ে কাজটা করবেন ওনাকে তো তোমার পয়সা দিতে হবে, না হলে উনি কাজটা করবেন কেন? ওনার একটা প্রফিট থাকতে হবে। তুমি তো ইট বালু সিমেন্টের অ্যাকচুয়াল প্রাইস ধরে ধরে হিসাব করছো, তার মানে এই টাকা তো তোমার কিনতেই লাগবে আর কি। তো যিনি কিনবেন, যিনি জি স্যার। আনবেন, যিনি কাজটা করবেন, উনি হচ্ছে কেন কাজটা করবেন, ওনার একটা প্রফিট দিতে হবে। সে প্রফিট হচ্ছে নর্মালি 10% ধরা হয়। এছাড়াও কিন্তু বহু রকম ব্যয় আছে, সেগুলো আমরা এখানে আনিনি। সেগুলো আমরা কি কি থাকে সেগুলো আমরা লাস্টে একটা চ্যাপ্টার আছে শুধুমাত্র যে টেন্ডার এবং কোটেশন নিয়ে, সেখানে আমরা দেখবো আর কি যে আসলে কি কি লাগে জিনিসগুলো আর কি। হ্যাঁ, টেন্ডার কোটেশনের মধ্যে টেন্ডার কোটেশন সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো এখানে আমরা আর 5% কন্টিনজেন্সি রাখছি। কেন রাখছি আমরা, কেন কেন আমাদেরকে রাখতে হয়েছে, কেন রাখতে হয়েছে এই জন্য, ওই যে আলামিন একটু আগে বলেছিল যে এখানে এই যে ফোর ফোর, তো আমি তো এখানে আমার অ্যাকচুয়ালি আসা দরকার ছিল 4 ইঞ্চ 4 ইঞ্চ 4 ফিট 1.5 ইঞ্চ, তাই না? তো ওই জি যে স্যার। 4 ফিট 1.5 ইঞ্চে যে আমি আসিনি, আমি 4 ফিটেই থেকেছি। তো ওইখানে আমার একটুখানি ঘাটতি হয়েছে, বা কোথাও একটু বেশি হতে পারে, কোথাও একটু কম হতে পারে, কোথাও থাকে বা লাগে। বা তোমরা যখন এই যে যেমন এই যে আমি যদি বলি, এটা তোমাদেরকে বলেছিলাম কিনা, যেমন এই যে 100 সিএফটি ব্রিক ওয়ার্কের জন্য 1200টা ইট লাগে। হ্যাঁ, এটার কিন্তু প্রুফ আছে। তো এটার প্রুফ যখন যদি করো, তোমরা প্রুফ করলে দেখবা এটা 1200টা ইট লাগে না, ইট লাগে হচ্ছে 952টা, 952। তাহলে 100 সিএফটি ব্রিক ওয়ার্কের জন্য অ্যাকচুয়ালি ইট লাগে হচ্ছে 952টা। তাহলে আমি কেন 1200 করলাম বলো তো? স্যার কোনো ক্ষতি বা এরকম কিছু যদি হয় বা এরকম সম্ভাবনার জন্য ধইরা নিয়ে। আর কেউ কিছু বলবা? স্যার অনেক সাইডের সময় দিকে স্যার ইট ভাঙার সম্পূর্ণ ইট প্রয়োজন লাগে পড়ে, না, স্যার। এর জন্য কিছু ইট মানে বাদ পড়ে হ্যাঁ, একটা সম্পূর্ণ হচ্ছে ধরা হয় আর কি। ইট হচ্ছে তোমার কাজ করতে গেলে তোমার এক্স্যাক্টলি যতটুকু ইট লাগবে ততটুকু ইট কিনলে হবে না। ইটের কাজ করার সময় ইটকে বিভিন্ন জায়গায় সাইজ মেলানোর জন্য, কোথাও টার্ন থাকে টার্ন করানোর জন্য, হ্যাঁ, বিভিন্ন পারপাজে তোমার কিছু লস হবে আর কি। সেই লসটা এর মধ্যে নিয়ে আসার জন্য তুমি যদি এই প্রতি 100 সিএফটিতে 1200 ইট যদি ধরো, তাহলে তোমার আর কোনোভাবেই তোমার ইটে শর্ট পড়বে না। হ্যাঁ, তো একইভাবে কন্টিনজেন্সি হলো ফর সেফটি, এবং কিছু ছোটখাটো কিছু খরচ থাকে, কিছু হিডেন কস্ট থাকে, যে জিনিসগুলো তোমার এখানে চলে আসবে। এই যেগুলো হচ্ছে আইটেমের বাইরে তোমার যদি কস্টিংটা বেড়ে যায়, সেটাই 5% দিয়ে কাভার করে ফেলবা। এই জন্য এটাকে বলে কন্টিনজেন্সি বা বিবিধ খাতের আর কি। এই জন্য 5% আমরা রাখি অতিরিক্ত। হ্যাঁ, এটা স্বীকৃত আর কি। আর 10% হলো প্রফিট ঠিকাদারের, এই হলো 15%। আর কোনো জি প্রশ্ন স্যার থাক? বুঝছি। আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা শুরু করতে চাই। হ্যাঁ, নেক্সট প্রবলেম শুরুর আগে কি আর কিছু বলা না থাকলে আমি নেক্সট প্রবলেম শুরু করবো। ওকে, নেক্সট এবং লাস্ট প্রবলেম। এত আমরা দুটো প্রবলেম করেছি, একটা রেক্ট্যাঙ্গুলার, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল। তো রেক্ট্যাঙ্গুলার ট্রাপিজয়েডাল করার পরে আমাদের এখন আরেকটা, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে পাইপ অ্যান্ড ড্রেন। আমরা ড্রেন করেছি, পাইপ তো করিনি। তো আমরা একটা প্রবলেম করব যাতে করে আমরা পাইপের হিসাবটা বুঝতে পারি, আমরা রেক্ট্যাঙ্গুলার এবং ট্রাপিজয়েডালের কম্বাইন্ড হিসাবটাও যাতে আমরা, কম্বাইন্ড শেপ যদি থাকে তাহলে সেটিও যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, একটু এক এক মিনিট একটু তোমরা অপেক্ষা করো। হ্যাঁ, আমি একটু
হ্যাঁ, সরি। আচ্ছা, আমাদের এখনকার প্রবলেমটা হচ্ছে একটা কম্বাইন্ড প্রবলেম। কম্বাইন্ড একটা সেকশন দেখো, এখন সেকশনটা কম্বাইন্ড হচ্ছে একটা ট্রাপিজয়েডাল সেকশন, একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, এটি একটা, আর একটা হচ্ছে একটা পাইপ। তো আমরা এই প্রবলেমটা করার মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো যে একটা পাইপ দিয়ে যদি একটা ড্রেন তৈরি করি আমরা, তাহলে কিভাবে সেটা হিসাব করতে হবে। আর একটা শিখতে পারবো যে একটা রেক্ট্যাঙ্গুলার এবং ট্রাপিজয়েডালের যদি কম্বিনেশন থাকে বা কম্বাইন্ড শেপ থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারবো। আমরা ট্রাপিজয়েডাল সেকশন করেছি, রেক্ট্যাঙ্গুলার করেছি, সুতরাং এটা একদমই সহজ হবে আর কি, দেখতে বড় হলেও অত কঠিন হবে না আর কি। তো প্রবলেমটা আমরা পড়ি। এস্টিমেট দ্য টোটাল কস্ট অফ কনস্ট্রাকশন অফ এ 20 সেন্টিমিটার ডায়ামিটার কংক্রিট সিওয়ার পাইপ, এটা সুয়ারেজ লাইনের পাইপ। এটার 20 সেন্টিমিটার হচ্ছে ডায়ামিটার। পাইপের ইনার ডায়ামিটার 20 সেন্টিমিটার, 2 কিলোমিটার লং, 2 কিলোমিটার লম্বা হবে এই ড্রেনটা। আর হচ্ছে রেট গুলো নিচে দেয়া আছে, হ্যাঁ, লং অ্যাজ শোন ইন ফিগার। এই ফিগারে অন্যান্য স্পেসিফিকেশন দেয়া আছে। এই স্পেসিফিকেশনে 2 কিলোমিটার লম্বা একটা ড্রেন তৈরি করতে হবে, পাইপ ড্রেন আর কি। পাইপ, তো এটার একটা হিসাব আমাদেরকে দিতে হবে, কস্টিং কত টাকা খরচ তার লাগবে আর কি। তো খরচের রেটটা এখানে দেয়া আছে। আর্থ ওয়ার্ক দেয়া আছে মিটার কিউবে, আর্থ ফিলিং এটাও দেয়া আছে, রেমড আর্থ ফিলিং দেয়া আছে, এটাও দেয়া আছে মিটার কিউবে। আর একটা হচ্ছে ক্রাস্ট স্টোনের টাকা দেয়া আছে মিটার কিউবে, সবগুলোই মিটার কিউবে দেয়া আছে। আর 20 সেন্টিমিটার ডায়ার কংক্রিট পাইপ কমপ্লিট উইথ অল ফিটিংস ইনক্লুডিং লেইং, ইন্সপেকশন পিট, বেন্ট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কারণ পাইপের কাজ করতে গেলে তোমরা জানো যে পাইপের কাজ করতে গেলে অনেক ফিটিংস, অনেক কানেক্টর, এগুলো অনেক দরকার হয়, বেন্ট দরকার হয়, হ্যাঁ, এগুলো দরকার হয়। তো এগুলো সবকিছু সহ হচ্ছে প্রতি মিটার পাইপের দাম পড়বে, কস্টিংটা পড়বে, পাইপের যে পোর্শন সেই পোর্শনটার প্রতি মিটারের কস্টিং পড়বে 300 টাকা। এভাবে এটা বলা আছে, হ্যাঁ। তো এখন আমরা দেখি যে আমরা আমাদের আগের অঙ্ক দুইটা করার যে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে আমরা যদি দেখি, তাহলে এখানে আমাদের দেখো, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে আর্থ ওয়ার্কের দেখো দুইটা পোর্শন, একটা হচ্ছে বলছে আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন, আর একটা হচ্ছে রেইনড আর্থ ফিলিং। এই দুটোর পার্থক্য হচ্ছে আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন হচ্ছে, এক্সকাভেশন মানে হচ্ছে কাটা, মাটি কাটার কাজ। আর একটা হচ্ছে রেইনড আর্থ ফিলিং। রেইনড আর্থ ফিলিং মানে একটা কম্প্যাক্টেড সয়েল আর কি, এটা দিয়ে ফিলিং, যে এটা আবার আমরা এই পর্যন্ত সব জায়গায় মাটি কেটেছি, কিন্তু কাটার পরে আবার মাটি কিন্তু আবার ভরাট করিনি। এখানে মাটি কাটতে হবে, কেটে পাইপটা বসাতে হবে, পাইপটা বসানোর পর আবার মাটিটা ভরাট করে দিতে হবে বা ফিলিং করে দিতে হবে। তো এই ফিলিংটা করে দিলে নরমালি মাটি উপরে ফেলে রাখলেই চলবে না, এটাকে আমরা রেইন করে দিব। রেইন মানে হচ্ছে এটা আমরা কম্প্যাক্ট করে দিব আর কি, হ্যাঁ, কম্প্যাক্ট করে দিব যাতে হচ্ছে এটা পরবর্তীতে সেটেলমেন্ট না হয় আর কি। সেটেলমেন্ট হয়ে এই জায়গাটা যদি আমি এমনি এমনি মাটি ফেলে রাখি, তো পরবর্তীতে আস্তে আস্তে এটা সেটেলমেন্ট হবে, ভিতরের ফাঁকা স্থানগুলো বা পোর স্পেস গুলো ফিল আপ হবে, এই জায়গাটা আস্তে ডাউন হয়ে একটা কার্ভের মতো হয়ে যাবে। সেটি যাতে না হয়, এই জন্য আমরা একবারই আমরা পোর স্পেস গুলো বন্ধ করে দিব। বন্ধ করার উপায় কি? রেইন করে দেয়া, হ্যাঁ, বা কম্প্যাক্টেড করে দেয়া। এই জন্য এটা মাটি কাটার কাজ কিন্তু দুটো। এটা হচ্ছে এখানে একটা বিশেষ বিষয় আর কি। তো এখানে আমাদের আইটেমগুলো দেখি আমি। আইটেমগুলো হচ্ছে আর্থ ওয়ার্ক এখানে দুইটা ভাগে ভাগ করেছে, টপ পোর্শন আর বটম পোর্শন, টপ পোর্শন আর বটম পোর্শন, হ্যাঁ, এই দুইটা হচ্ছে দিয়ে এই আর্থ ওয়ার্ক দিয়েছে। আর হচ্ছে ক্রাস্ট
ক্রাস্টেশন কোথায় আছে? ক্রাস্টেশন দেখো পাইপের নিচের পোর্শনটা ক্রাস্টেশন আছে, ক্রাস্টেশনের সেকশনটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, এটি সহজ। আর্থের আর এই মাটি যে রেমড আর্থের দুইটা সেকশন, একটা ট্রাপিজয়েডাল, এটা ট্রাপিজিয়ামের ফর্মুলা অনুযায়ী জাস্ট একটু আগেই যে ফর্মুলা আমরা করেছি সেই ফর্মুলা অনুযায়ী এরিয়াটা বের করতে হবে, তারপরে লেন দিয়ে গুণ করে দিলেই হবে। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ, এই রেক্ট্যাঙ্গুলার শেপের থেকে এই নিচের পোর্শনের বটম পোর্শনের আর্টওয়ার্কের বা হিসাব করলেই আমরা করতে পারবো। এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মাটি কাটার সময় এই পুরো ভলিউমের মাটি আমরা কাটবো, কিন্তু যখন আমরা ফিল আপ করবো, মাটি ভরাট করবো, ফিলিং এর যে পোর্শন, ফিলিং এর পোর্শনে একটা দুটো তিনটা চারটা বিষয় খেয়াল রাখতে হবে। চারটা বিষয় কি কি? একটা হচ্ছে ফিলিং এর সময় নিচে আমার নিচের পোর্শনটা এই 10 সেন্টিমিটার ডেপথ করে আমি এই 1.25 মিটার উইথ আর হচ্ছে 10 সেন্টিমিটার ডেপথের যে সেগমেন্টটা একদম বটমের, এই সেগমেন্টটা কিন্তু মাটি দ্বারা ফিল আপ করবো না, এই সেগমেন্টটা আমি ভরাট করব হচ্ছে পাথর দিয়ে, ক্রাস্ট স্টোন দিয়ে ফিল আপ করবো আর কি। আর তার উপরের পোর্শনটা রেক্ট্যাঙ্গুলার, তার উপরের দুটো পোর্শন, উপরের ট্রাপিজয়েডাল সেকশনটা পুরোটাই আমি রেম আর সয়েল দিয়ে ভরাট করব। আর নিচের পোর্শনটা সয়েল দিয়ে করব, তবে আমাকে খেয়াল রাখতে হবে পুরোটা কিন্তু সয়েল দিয়ে ভরাট আমি করব না। আমি এখানে সয়েল দিয়ে ভরাট করব কোন অংশটুকু? পাইপ বসানোর পরে যে অংশ অবশিষ্ট থাকবে সেই অংশটুকু। সেটুকু আমি কিভাবে বের করব? আমি প্রথমে টোটাল এরিয়াটা বের করে সেখান থেকে পাইপের এরিয়াটা বাদ দিলেই আমি এই রেক্ট্যাঙ্গুলার সেকশনের যে মাটি ভরাটের যে কাজ সেটি আমি কিন্তু বের করতে পারবো। আর এইখানে এই যে পাইপের যে এরিয়া, পাইপের এরিয়া কতটুকু বাদ যাবে? পাইপের এরিয়াটা বাদ যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে পাইপের এরিয়ার ইনার ডায়ামিটার 20 সেন্টিমিটার, কিন্তু এই টোটাল ডায়ামিটার, এই টোটাল যে সে জায়গা দখল করবে কতটুকু? 20 সেন্টিমিটার প্লাস হচ্ছে পাইপের যে থিকনেস 2.5 সেন্টিমিটার। তাহলে টোটালের ডায়ামিটার কত হবে? হবে 20 প্লাস 2.5 প্লাস এই পাশে 2.5, তার মানে 2.5 প্লাস 2.5 হচ্ছে 5 সেন্টিমিটার আর হচ্ছে 20 সেন্টিমিটার, চলে যাও 25 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে টোটাল এই পাইপটার যে জায়গাটা, যে এরিয়াটা দখল করবে এই সেকশনে, সেটি হচ্ছে এই 25 সেন্টিমিটার ডায়ামিটার দিয়ে যদি আমি একটা এরিয়া হিসাব করি, সেই এরিয়ার জায়গাটুকু সে দখল করবে এই নিচের সেগমেন্টের মধ্যে। এই যে সেকশনের যে কথাগুলো আমি বললাম, এইখানে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো। অসুবিধা নাই? ওকে ফাইন। স্যার ট্রাপিজয়েডাল সাইজ হওয়ার কারণটা কি স্যার? উপরের? জি স্যার। ভালো, গুড কোশ্চেন। ও ট্রাপিজয়েডাল সাইজ হওয়ার কারণ হচ্ছে এই যে এই নিচের যে রেক্ট্যাঙ্গুলার সেকশন, যে সেকশনের মধ্যে পাইপটা আছে, সেই সেকশনের উপরে যাতে লোডটা কম আসে। লোডটা কম কখন আসবে? যখন উপরের দিকে আমি লোডটাকে বেশি, যে লোডটা এখানে আসার সেটি তো আসবেই, কিন্তু লোডটা পাইপের উপর না, পাইপের উপর থেকে যদি আমি লোড কমাতে চাই, তাহলে কি করতে হবে? লোডটাকে ডাইভার্ট করে অন্য কোনো দিকে যদি আমি দিতে পারি। হ্যাঁ, ধরো এখানে লোডের পরিমাণ হলো 100 পাউন্ড, 100 পাউন্ড, যদি 100 পাউন্ডের 100 পাউন্ডই তো এখানে পড়বে, 100 পাউন্ড না পড়ে আমি এটাকে 80 পাউন্ড যদি করতে চাই, তাহলে কি করতে হবে? 20 পাউন্ড আমাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে হবে। কিভাবে ডাইভার্ট করে দিব? লোড ডাইভার্ট করে দিব, এর যদি এই পাশের সয়েলের যদি লোড বিয়ারিং ক্যাপাসিটি আমি বাড়িয়ে দেই, তাহলে পাশের সয়েলটা বেশি লোড বিয়ার করবে। কিন্তু পাশের সয়েলের যদি বিয়ারিং ক্যাপাসিটি না থাকে, তাহলে পাশের সয়েলটা বিয়ারিং লোড বিয়ার করতে পারবে না। তো পাশের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য কি করতে হবে? কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্টেড সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি বেশি লুজ সয়েলের চাইতে আর কি, বা নর্মাল কন্ডিশনের সয়েলের চাইতে। এই জন্য আমি এই উপরের অংশটাকে আমি দুই দিকে একটু বাড়িয়ে দিয়েছি, বুঝতে পারছো? আর একটা হচ্ছে স্টেবিলিটি। হ্যাঁ বলো। জি স্যার, বুঝতে পারছি। আর একটা হচ্ছে স্টেবিলিটির জন্য। স্টেবিলিটি এই দিকটা যেহেতু ট্রাপিজয়েডাল, সুতরাং উপরের টপটা যদি ভার্টিক্যাল হইতো, তাহলে টপটা আরেকটু এই ইনক্লাইন্ড হওয়াতে এটার এই সাইডের স্টেবিলিটিটা, কারণ লোডটা তো উপরে অ্যাপ্লাই হবে, নিচের দিকে এসে কেউ লোড দিবে না, টপ সারফেস থেকে লোডটা আসবে উপর দিয়ে আর কি, এই জন্য এটা করা হয়ে থাকে আর কি। আর নিচের দিকে যে স্টোন, ক্রাস্ট স্টোন দেওয়া হয়েছে, ক্রাস্ট স্টোন দেওয়া হয়েছে যাতে করে এই যে এই পাইপের যখন এই পাইপ একটা থেকে আরেকটা যখন আমরা কানেকশন করি, এটা যদি ড্রেনেজ সিস্টেমের পাইপ হয়, তাহলে এর কানেকশনের জায়গায় আমরা অনেক জায়গায় ফাঁকা রাখি এবং পারফোরেটেড রাখি। এই পারফোরেটেড অংশ দিয়ে যে অংশটা বা যে ড্রেনেজ সিস্টেমের যে পানিটা বাইরে বের হয়ে আসবে, সে নিচে চলে যাওয়ার জন্য
এই নিচের অংশটা পারফোরেটেড রাখি। আমি যদি সয়েল দিতাম তাহলে আস্তে আস্তে লোডের কারণে অটোমেটিক এটা কম্প্যাক্টেড হয়ে যেত। এই কারণে আমরা এটাকে স্টোন দিয়েছি, এটা কম্প্যাক্টেড হবে না সহজে। আরেকটা হচ্ছে এটা শক বেশি অ্যাবজর্ব করতে পারবে, এই স্টোনটা এই পাইপের যে শকটা, পাইপের উপর যে শকটা আসবে সে বেশি শকটা অ্যাবজর্ব করতে পারবে। আর এর চারপাশেও কিন্তু আমরা কি করি, একটু স্যান্ড দিয়ে দিই, অল্প একটু স্যান্ড দিয়ে দিই, যাতে করে এটা এটা একদম মাটির সাথে কম্প্যাক্টেড না হয়ে থাকে। আমরা যদি কখনো যদি তোলার দরকার হয় বা তুলতে হয় বা যদি কখনো মেরামত করার দরকার হয়, তখন এটা সহজে এটাকে মুভ করানো যায়, এটাকে নাড়ানো চাড়ানো যায় আর কি, সহজ কথায়। হ্যাঁ, এই ইত্যাদি কারণে এই সুবিধার জন্য নিচের অংশটাকে আমরা স্টোন দিয়ে থাকি আর কি। আচ্ছা, এখন হিসাবটা সহজ। টপ পোর্শনের আমরা এরিয়া জানি বিএস প্লাস এইচ স্কয়ার। তাহলে বি কি এস কি, আমরা এখানে দেখো এটার এইটুকুর বি কত হবে বলো তো, এই ফিগার থেকে ফরমেশন উইথ কত হবে এই ট্রাপিজয়েডাল সেকশনে? 1.25 মিটার। 1.25 মিটার। এইচ কত হবে বলো? 0.5 মিটার। 0.5 মিটার। তাহলে বি এইচ আমরা পেয়ে গেছি, আর হচ্ছে আমার লাগবে হচ্ছে এস এইচ। এইচ তো আমি পেয়েছি, আর লাগবে স্লোপ কত এখানে বলো? এস এর মান কত? 0.5। 0.5। তাহলে এই ভ্যালুটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমি এটা পাবো আর কি। এই যে এখানে এই দেখো, এই যে ফর্মুলা আমি এখানে বসিয়ে দিয়েছি। প্রস্থ হচ্ছে 1.25, হাইট হচ্ছে 0.5। প্রস্থ হচ্ছে 1.25, হাইট হচ্ছে 0.5, মিলেছে? 0.5। তো এই ভ্যালুগুলো যদি এখানে আমরা যদি বসিয়ে দিই ফর্মুলার মধ্যে, ট্রাপিজয়েডাল সেকশনের বা ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলাতে বসিয়ে দিলে এরিয়াটা বের হয়ে যাবে। আর লেন্থ হচ্ছে 2 কিলোমিটার। এর জন্য আমরা 2 কিলোমিটারে কত মিটার? 2000 মিটার নাকি? জি স্যার। হ্যাঁ, এর জন্য 2000 মিটার দিয়ে গুণ করে দিলে ভলিউমটা পাওয়া যাবে। আর নিচের পোর্শনে বটম পোর্শনের আর্টওয়ার্ক হিসাব করার সময় কত হবে বলো? এর সেকশনটা বলো তো, দৈর্ঘ্য প্রস্থ কত বলো তো? মাটি কাটার ক্ষেত্রে কত হবে? স্যার বি হবে 1.25 মিটার। হ্যাঁ, আর এইচ? আর হাইট স্যার 1 মিটার প্লাস 10 সেন্টিমিটার হবে। এক্স্যাক্টলি 1 মিটার প্লাস 10 সেন্টিমিটার মাটি কাটার ক্ষেত্রে। তাহলে 1 মিটার প্লাস 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে কত হয়? 0.1। 0.1। এই জন্য 1 প্লাস 0.1 1.1 হয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এই তিনটাকে গুণ করে দিলে সরাসরি আমি এই ভলিউমটা পাবো। গুণ করে দেখো তো হয় কিনা। 2000 প্লাস 1.25 প্লাস 2000 ইন্টু 1.25 ইন্টু 1.1। জি স্যার, এটাই অ্যান্সার আসে। এরপরে আমরা যদি টপ আর বটম দুইটা পোর্শন যদি যোগ করে দেই, দুইটা শেপ আলাদা হওয়ার কারণে দুইটাকে আমরা আলাদা আলাদা করেছি, টপ আর বটম করেছি। যোগ করে দিলে টোটাল ভলিউম টাইম পাবো আর্টওয়ার্কের। আচ্ছা, এবার ক্রাশ টেস্টনের ক্ষেত্রে খুবই সহজ। ক্রাশ টেস্টনের এই দেখো, ক্রাশ টেস্টনের ক্ষেত্রে বি আর এইচ কত হবে, বা দৈর্ঘ্য প্রস্থ, এটা যদি এরিয়াটা বের করতে চাই, এটা রেক্ট্যাঙ্গুলার 1.25 ইন্টু 0.1 মিটার। ঠিক আছে, 1.25 ইন্টু 0.1, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো কিনা সেটা হচ্ছে বিষয় আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে ক্রাশ টেস্টন হয়েছে। এবার হচ্ছে পাইপ, 20 সেন্টিমিটার কংক্রিট পাইপ। এটা হচ্ছে, এটা দেখো রেট দেয়া আছে লেন্থ অনুযায়ী, লেন্থ 300 টাকা পার মিটার। সুতরাং এটা আমার কিছু করার দরকার নাই, আমি টোটাল লেন্থ জানলেই চলবে। টোটাল লেন্থ আমার হচ্ছে কত? 2 কিলোমিটার, মানে 2000 মিটার। তাহলে 2000 মিটার, এটা টোটাল আমার পাইপের লেন্থ হচ্ছে 2000 মিটার। এটুকু জানলেই চলবে। এরপরে হচ্ছে আমার রেমড আর্থ কতটুকু? রেমড আর্থ কতটুকু বলো? রেমড আর্থ উপরে টপ পোর্শনে হচ্ছে ওই যে ট্রাপিজয়েডাল সেকশনের যতটুকু ছিল ততটুকুই। দেখো এখানে ফিগারে দেখো, ট্রাপিজয়েডাল সেকশনের যতটুকু কেটেছি ততটুকুই আমাকে ভরতে হবে, এইটুকু, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, আর আর এটা টপ পোর্শনের রেইন ডার্ট ফিলিং, আর নিচের পোর্শনে বটম পোর্শনে কতটুকু? বটম পোর্শনে আমি এই রেক্ট্যাঙ্গুলারটা হিসাব করব কতটুকু বাদ দিয়ে, এই যে তোমার ক্রাস্ট স্টোনের অংশটুকু বাদ দিয়ে। তাহলে আমার বাদ যাবে কি কি? আমার বাদ যাবে হচ্ছে স্টোনের অংশটুকু বাদ যাবে, আর পাইপের যে এরিয়া আছে সেই এরিয়াটা বাদ যাবে, ঠিক আছে, বটম পোর্শন থেকে। তাহলে প্রথমে আমি স্টোনটুকু বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে কত হবে? এইখানে এই দিকে হচ্ছে 1.25 আর এই দিকে হচ্ছে 1 মিটার। এইটুকু দেখো বুঝতে পারো কিনা, এই অংশটুকু। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন আমরা এইটুকু দেখি। এইটুকু, এই বটমের যে রেমড আর্ট ফিলিং সেটা কত? 1.25 ইন্টু 1, 1.25 ইন্টু 1, তাহলে কত হয়েছে? তাতে হচ্ছে 2500 মিটার কিউব। তো 2500 মিটার কিউব থেকে এখন আমার বাদ যাবে কোনটা? বাদ যাবে হচ্ছে এই পাইপের এরিয়াটা। পাইপের এরিয়া কত? পাইপের এরিয়া হচ্ছে 20 সেন্টিমিটার প্লাস হচ্ছে 5 সেন্টিমিটার। 5 কেন? এই থিকনেস এইদিকে আড়াই, এইদিকে আড়াই, হ্যাঁ, ইনার ডায়া হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে টোটাল ডায়ামিটার হচ্ছে এই পাইপ যে স্থান দখল করেছে সেই সেকশনের ডায়ামিটার হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার ডায়ামিটার হলে তার এরিয়া কত বলো তো? পঁচিশ সেন্টিমিটার, 25 ডি এর মান যদি 25 সেন্টিমিটার হয়, মিটারে এমকেএস এ এটার এরিয়া কত হবে বলো সেকশনের? স্যার 4.90। আর কেউ? স্যার 0.05। জি স্যার 0.05। স্যার 0.05। 0.05 ইন্টু 2000 কত হয়? স্যার 100। 100 স্যার। বটম পোর্শন থেকে পাইপের এরিয়া ডিডাকশন করলে কত হবে বলো তো? ডিডাকশনটা দেখো স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি। এরিয়ার ফর্মুলা কি? বড় একটা সার্কুলার সেকশনের এরিয়ার কি ফর্মুলা বলো? স্যার পাই আর স্কয়ার বা পাই/4 ডি স্কয়ার। পাই/4 ডি স্কয়ার। তাহলে পাই/4 ডি স্কয়ার যদি হয়, ডায়ামিটার কত? 20, ইনার ডায়া হচ্ছে 20, এর জন্য 20/100 প্লাস 2 ইন্টু 2.5। 2 ইন্টু 2.5 কেন হয়েছে? দুই পাশের থিকনেস হিসাব করার জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে। 2.5 ডিভাইডেড বাই 100, আর পুরোটা হচ্ছে স্কয়ার, আর স্কয়ার করা হয়েছে। কত হচ্ছে ডিডাকশন বলো তো তোমরা? ডিডাকশন বের করতে পেরেছো?
আবু সালে আইডি নম্বর 18 আছো নাকি? জি স্যার, আছি স্যার। ডিরেকশনটা বের করতে পেরেছো? স্যার ডিডাকশন তো স্যার ফর্মুলা অনুযায়ী পাই/4 এটাই স্যার হচ্ছে, যেটা স্ক্রিনে দেওয়া আছে। ঠিক আছে, সেটা ভ্যালুটা কত হয়েছে? ও স্যার ভ্যালুটা স্যার করিনি স্যার। বের করতে হবে। বের না করলে তো সাথে সাথে একটু ছোটখাটো হিসাব না করলে তো হবে না। জি স্যার। আইডি নম্বর 50 ইয়েস স্যার। কত হয়েছে? স্যার বের করছি। হ্যাঁ, বের করো। জি স্যার। রেটের থেকে তোমরা টাকাটা হিসাব করতে পারবে না? জি স্যার। পারবা। সব ভলিউমটা যদি সবগুলোর যদি আমরা পরিমাণটা পাই, ভলিউম না সরি, পরিমাণটা যদি পাই, তাহলে পরিমাণ থেকে আর রেট গুলো দেয়া আছে, তারপরে আমরা টাকাটা হিসাব করতে কে কে পারবা না বলো তো? যে স্যার অ্যামাউন্ট এবং রেট দেয়া থাকলে তারপরেও আমি এটি পারবো না, এমন কেউ আছো? নাই, ভেরি গুড। তো যথা নিয়মে আগের মতোই 15% যোগ করে দিবা টোটাল টাকার সাথে। যোগ করার পর ইউনিট কস্ট বের করে ফেলবা। এখন বলো আজকের ক্লাসের যা যা শিখলাম আমরা এর এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, কেউ বুঝতে পারোনি এমন কিছু আছে কিনা? নাই, সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা কি ক্লাস শেষ করব? স্যার ইউনিট কস্টে 500 দিয়ে ভাগ করলাম কেন? ইউনিট কস্টে? জি স্যার। 500 না, ইউনিট কস্টে তো ভাগ করতে হবে 2000 দিয়ে। জি স্যার। থাকলে সেটা ভুল আছে। আচ্ছা স্যার। আমি সেটাও দেখছিলাম যে কেউ কোশ্চেনটা করছো না কেউ আর কি। এটা 2000 দিয়ে ভাগ হলে তো আনসারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হবে। যা হবে তাই। পার মিটারে, প্রতি মিটারে কত টাকা খরচ হবে সেটি বের করতে গেলে
যত মিটার লম্বা আছে তত মিটারই। আমি 500 না 2000 না 5000 সেটি আমার জানা দরকার নেই, আমার জানা দরকার হচ্ছে টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ যা তাই দিয়ে ভাগ করব আমি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? আমি কি কাউন্ট করব যে 5 থেকে 1 5 4 3 2 1 এভাবে কাউন্ট করব যে কারো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন নাই? স্যার আপাতত নেই স্যার। আপাতত নেই। আচ্ছা, কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকার ব্যবস্থা করছি আমি। কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে বলবা, হ্যাঁ নেক্সট ক্লাসে তো বলবাই। আমি হচ্ছে কোশ্চেন করার ব্যবস্থা করে দিচ্ছি। কোশ্চেন করার ব্যবস্থা হচ্ছে যে র্যান্ডমলি এক এক দিন এক একজনকে এক একটা টপিক আমরা একটু পড়াইতে বলবো, তোমরা একটু অনলাইনে পড়াবে, আমরা বাকিরা শুনবো, তাহলে বুঝতে পারবো যে তুমি কতটুকু বুঝেছো। জাহাঙ্গীর আছো? 59 জাহাঙ্গীর। স্যার। জাহাঙ্গীর আছো? জি স্যার। জাহাঙ্গীর কি এখন আমাদেরকে, আমি একটা একটা পার্ট বললে আমাদেরকে একটু বলতে পারবা? জি না স্যার। হ্যাঁ, কোন পার্টটা বলতে জি। পারবা না বলো? স্যার আগামী দিন বলি। আজকে যা আগামী- আজকে যা বললাম সেটা একটা কম্পোনেন্ট তুমি বলবা আমাদেরকে। কে বলতে পারবা বলো তো? কে কে পারবা এমন কেউ আছে কিনা যে হ্যাঁ আমি হচ্ছে এই ধরো লাস্ট প্রবলেমটাই যদি বলি আর কি, লাস্ট প্রবলেমের সেকশনটা আমাকে বুঝিয়ে দিবা, সেকশনটার মধ্যে কি আছে, কোথায় কি আছে, কি আছে, কোনটার কি মিনিং সেটা আমাকে বলবা আর কি। কে বলতে পারবা বলো? সেকশনটা এক্সপ্লেইন করে দিবা আমাদেরকে। কেউ পারবা না? পারবো স্যার। পারবা? কি নাম তোমার? জি স্যার। কে পারবে? তোমার নামটা বলো। স্যার মেহনাজ স্যার। মেহনাজ, আচ্ছা হ্যাঁ মেহনাজ পারবে। আর কে পারবে? আর কেউ পারবে না? তাহলে তো আর কেউ বুঝেনি, আর তাহলে তো কি পড়ালাম আর তোমার তো কেউ তো প্রশ্ন জিজ্ঞেস করছো না। সৌমিক 37। জি স্যার। তোমার কি আইডি 37? জি স্যার। হ্যাঁ তুমি পারবা? স্যার আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, ক্লাস ভালো মতো করতে পারিনি আজকে। ক্লাস ভালো মতো করতেই পারোনি। আলামিন কি আসো ক্লাসে না আলামিন চলে গেছে? স্যার আছি। আসো? জি স্যার। সেকশনটা এক্সপ্লেইন করে দিতে পারবা? জি স্যার। তাহলে বলছো না কেন যে পারবা কি না পারবা? তোমার কি ক্যামেরা আছে? মেহনাজ, আলামিন, তোমাদের কি ভিডিও ক্যামেরা অন করার সুযোগ আছে? জি স্যার আছে। আলামিন? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আলামিনকে তো জোর করে রাজি করানো হইলো আর কি, নাকি? তো আজকে আজকে বলতে হবে না, আমি নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কারো কারো কাছ থেকে শুনবো আর কি। যাকে আমরা বলবো সে ভিডিওটা অন করে আমাদেরকে আমরা দেখবো যে জাস্ট কে ক্লাসটা নিচ্ছে, তাকে দেখে সে আমাদেরকে 5 মিনিট পড়াবে, একটা কম্পোনেন্ট এক্সপ্লেন করে দিবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।
18 মিনিট একটা ক্লাস, এই জন্য